নমস্কার, আমি মানবেন্দ্র চক্রবর্তী, কাছাড় এবং নগাঁও কাগজ কলের জাগরুর সভাপতি। আজকে আমরা এক বিশেষ দিনে বিজয় উৎসব পালন করলাম। ভারতবর্ষের বর্তমান স্বৈরাচারী শাসন ব্যবস্থা, সরকারি নির্যাতন, নির্মম অত্যাচার এবং নিষ্ঠুরতম আচরণের জন্য এযাবৎ কাগজ কলে 130 জন শ্রমিকের অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে, যার মধ্যে 4 জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমাদের দীর্ঘ লড়াই জনগণের অশেষ সহযোগিতায় আমরা চালিয়ে যাচ্ছি এবং সাথে আমরা আইনি লড়াইও চালিয়ে যাচ্ছি। কাগজ কলের পুনরুজ্জীবনের নামে 4141 কোটি টাকা সংসদের দেওয়া তথ্য মতে খরচ করা হয়ে গেছে। কোথায় খরচ হলো কেউ জানেন না। একটা ফুটা কড়িও কাগজ কলের উন্নয়নের নামে আসে নাই। যে পিরিয়ডে এই টাকা স্যাংশন করা হয়েছিল 2014-15 থেকে 17-18 অর্থ বছরের মধ্যে, সেই পিরিয়ডে কাগজ কলে উৎপাদন বন্ধ ছিল। কারা লুট করলো কোনো হদিশ নেই, কোনো বিচার নেই, কোনো শাস্তি নেই। আমরা সরকারকে বারবার অবগত করিয়েছি, বড়াকের সমস্ত নেতা মন্ত্রীদের অবগত করিয়েছি। কেউ দুর্নীতির বিরুদ্ধে ফুটা শব্দ খরচা করেন নাই। এদিকে শ্রমিক কর্মচারীর বেতন থেকে কেটে রাখা প্রভিডেন্ট ফান্ডের টাকাও ওরা হাফিস করে নিল। টাকা কেটে টাকা জমা করলো না। 2015 মার্চ থেকে এই চূড়ান্ততম দুর্নীতি, নজিরবিহীন দুর্নীতি এই সরকারের আমলে সরকারের তত্ত্বাবধানে থাকা কর্তৃপক্ষ চালিয়ে গেছে। আজ পর্যন্ত বিচার নেই। যখন দুর্নীতির বিরুদ্ধে আমরা তীব্র লড়াই গড়ে তুললাম, সিবিআই কে আমরা ইনকোয়ারির জন্য বললাম, যখন সিবিআই ইনকোয়ারি হলো, যার মধ্যে দোষীদের নাম ধরা পড়লো, এফআইআর সাবমিট হলো সিবিআই দ্বারা, তারপরেও কোনো দোষীদের শাস্তি হলো না। কার পৃষ্ঠপোষকতায় এই দুর্নীতির শিখরে পৌঁছেছে, কারা এদের সংরক্ষণ দিচ্ছে, আর জনগণের কাছে স্পষ্ট। আমরা জানতে চাই, বরাক উপত্যকার যে নেতা মন্ত্রীরা আছেন শাসক দলের, এরা কি দুর্নীতির পৃষ্ঠপোষক? এদের এই অকর্মণ্যতা, এদের এই নিকৃষ্টতম নীরবতা ইতিহাসের পাতায় কলঙ্ক হয়ে থাকবে না? এদের জবাব ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হবে। কারণ এশিয়ার 2টা বৃহত্তর শিল্পকে ধ্বংস করে দিয়ে 4141 কোটি টাকা লুটপুট করে শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডের টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে ওরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজকে আমরা বিজয় উৎসব কেন পালন করলাম একটু পরেই আসছি। একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে। প্রথমেই আমরা বলতে চাই, 2019-এর 2 মে এনসিএলটি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে মাত্র 98 লক্ষ দেনার দায়ে 2টা সংস্থা, হিন্দুস্তান পেপার কর্পোরেশনের 2টা ইন্ডাস্ট্রিকে দেউলিয়া ঘোষণা করা হয়। আমরা লিখিতভাবে দিয়েছিলাম, এই টাকা আমাদের সরকার যদি দিতে না চায় আমাদের বেতন থেকে কেটে নিন, তবুও মিলটা বাঁচান। সরকার করলো না, 98 লক্ষ টাকা দিতে অপারগ ঘোষণা করলো, যার জন্য মিলকে দেউলিয়া করে দেওয়া হলো। এই কোম্পানিটাকে লিকুইডেশনে পাঠিয়ে দিল এনসিএলটি। যখন এই ঘটনা ঘটলো তখন আমরা এনসিএলটিতে অ্যাপিল করলাম। এনসিএলটি মানে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল। সেই অ্যাপিলেট ট্রাইব্যুনাল 29/5/2019-এ আদেশ জারি করে বললেন যে কাগজ কলের 2টা ইন্ডাস্ট্রি মানে টোটাল হিন্দুস্তান পেপার কর্পোরেশনকে গোয়িং অন কনসার্ন রাখতে হবে। এই গোয়িং কনসার্ন মানে চালু রাখতে হবে, এবং সরকারকে আদেশ দেওয়া হলো যে আপনারা উপযুক্ত ফান্ড ইনফিউজ করে এই কোম্পানিকে চালু রাখুন। আর যদিও বিক্রি করতে হয় চালু অবস্থায় বিক্রি করতে হবে শ্রমিক কর্মচারীদের সঙ্গে, কারণ শ্রমিক কর্মচারীদের ছাঁটাই করা চলবে না। সরকার এটাও মানল না। এমতো অবস্থায় আরো নিকৃষ্টতম ঘটনা ঘটলো যে কাছাড় এবং নগাঁও কাগজ কলের আবাসিক এলাকাতে যারা কোয়ার্টারে ছিলেন ওদেরকে কোয়ার্টার ছেড়ে দেওয়ার নোটিশ জারি করা হলো এবং নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলো, যার ভিতরে কোয়ার্টার খালি না করলে ওদের আইনগতভাবে ঘাড় ধাক্কা দিয়ে শাসনের প্রয়োগ করে বের করে দেওয়া হবে। উপায়ান্তর নেই। মানুষ অনাহারে অর্ধাহারে মরছে, তার মধ্যে কোয়ার্টারও ছাড়তে হবে। এই ঘটনাগুলো কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অত্যাচার, এই অন্যায় আমরা কোনোদিনও ভুলতে পারবো না, বরাকের জনগণও ভুলতে পারবে না। ওদের উদ্দেশ্য ছিল কোয়ার্টার খালি করে দিয়ে সমস্ত দখল করে নিয়ে কড়ির দামে কোনো প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়া। কিন্তু আমরা রুখে দাঁড়ালাম। আমরা জাকরুর তরফ থেকে কাছাড় পেপার প্রজেক্ট ওয়ার্কার্স ইউনিয়ন দিল্লি উচ্চ আদালত দিল্লি হাইকোর্টে আমরা দ্বারস্থ হলাম এবং সেখান থেকে অর্ডার হলো
কোয়ার্টার খালি করা যাবে না, স্টে করা হলো এবং সেই অর্ডারের পর আমাদের লড়াই আরো তীব্র করে নিলাম। এবার এই আইনি লড়াইয়ের মধ্যে যখন একজনের পর একজনের মৃত্যু ঘটতেই চলেছে এবং আমরা এটা মানবাধিকার কমিশনে নিয়ে গেছি, তখন আসাম সরকারের মধ্যস্থতা আসলো এবং আসাম সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে একটা মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এই মৌ চুক্তির মাধ্যমে রিলিফ প্যাকেজ ঘোষণা করা হয় 28 সেপ্টেম্বর 2021। তারপর হঠাৎ করে কি হলো, 11 মে 2022 আবার একটা মিটিং কল করা হয়, মুখ্যমন্ত্রী ডাকলেন এবং সেই মিটিংয়ে আমাদের তদানীন্তন বরাক উপত্যকার সাংসদ ডক্টর রজদীপ রায় মিটিংয়ে জয়েন করলেন এবং সেদিনই আমাদের প্রতি আরেকটা অন্যায় করা হলো। প্রথম মৌ চুক্তিতে লেখা ছিল যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন আসাম সরকার মিটিয়ে দেবে, কিন্তু এবার এই মিটিং ডেকে বলা হলো যে কোনো আইনি জটিলতার নাম করে প্রভিডেন্ট ফান্ড আসাম সরকার দেবে না। আমরা হতাশ হয়ে গেলাম। জীবনের, চাকরি জীবনের সব থেকে বৃহৎ সঞ্চয়, রক্ত জল করা সঞ্চয়, বেতন থেকে কেটে রাখা টাকা দেওয়ার দায়িত্ব আসাম সরকারের নিয়েও আবার সেটাকে মানতে রাজি হলেন না। যাই হোক, আমরা শুধু একটাই কথা বলেছিলাম যে আপনারা এগ্রিমেন্টে লিখে দিন যে আজকের এই রিলিফ প্যাকেজ যেটা এমওইউ সাইন হয়েছে সেটার জন্য আমাদের আদালতের যে ক্লেমগুলো আছে সেটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এবং সেই কথাগুলো এগ্রিমেন্টে লিখিতভাবে আমরা মানাতে বাধ্য করেছি, যার ফলে আমাদের দিল্লি হাইকোর্টের কেসটা এখনো টিকে আছে। যাই হোক, এদিকে প্রভিডেন্ট ফান্ড নিয়ে যখন আমাদের তীব্র লড়াই চলছে তখন আমরা জানতে পারি যে নগাঁও কাগজ কলের 130 কোটি টাকার একটা হিসাব অ্যাকাউন্টিং করে প্রভিডেন্ট ফান্ড রেখেছে। যখন আমরা খুঁজ নিলাম কাছাড় কাগজ কলের প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট কত, বলা হলো যে কাছাড় কাগজ কলের কোনো অ্যাকাউন্টই নেই। অবাক কাণ্ড, বেতন থেকে কাটা হয়েছে অথচ কোনো হিসাব নেই, কোনো অ্যাকাউন্ট নেই। তো সেই অ্যাকাউন্ট মেনটেন করার দায়িত্ব কিন্তু প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্টের। ওরা কেন নীরব ছিল সেটাও আশ্চর্যজনক ব্যাপার। 2015 থেকে 2019-20 কোনো হদিস নেই, ওরাও ঘুমে। ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, কারো ইশারায় হোক, কোনো অ্যাকশন ছিল না। যখন আমরা লড়াই শুরু করলাম, আবার আন্দোলন, পদে পদে আন্দোলন। আমরা গৌহাটি আরপিএফসি অফিসে, প্রভিডেন্ট ফান্ড কমিশনার অফিসে ধর্ণা দিলাম, শিলচর প্রভিডেন্ট ফান্ড অফিসে আমরা ধর্ণা দিলাম, অনশন করলাম। তখন দেখা গেল তড়িঘড়ি করে আমাদের হিসাব তৈরি হলো। হিসাবে আসলো যে কাছাড় কাগজ কলের শ্রমিক কর্মচারীর টাকার পরিমাণ হলো 145 কোটি সামথিং। যাই হোক, কিন্তু এটাও পিএফ অধিকারী কোনো অবস্থাতে রিকভারি করতে চায় না। দেখা গেল ওনারা নীরব দর্শক অ্যাকাউন্ট তো করলেন। বাধ্য হয়ে আমরা দিল্লি হাইকোর্টেও এটা জানালাম যে দিল্লি হাইকোর্ট তখন বললো যে আমাদের মানুষ মারা যাচ্ছে, এদের মানুষ না খেয়ে মারা যাচ্ছে, যে প্রভিডেন্ট ফান্ডের কিছু টাকা আছে জমা আছে সেটা দিয়ে দিন, আর যারা দেওয়ার ওটা আদেশ হলো, আর যেগুলো এখন কেটে জমা হয় নাই সেটার উপরে ইনকোয়ারি আদেশ হলো। ইনকোয়ারিতে কি ধরা পড়লো জানেন? কোর্টে লিখিতভাবে লিকুইডেটর জমা দিয়েছে, ইনকোয়ারি ধরা পড়েছে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে রেখে সেই শ্রমিক কর্মচারীদের অ্যাকাউন্টে জমা না দিয়ে কন্ট্রাক্টরদের বিল দেওয়া হয়েছে। এবার বুঝুন, একটা সরকারি সংস্থা, তাও আবার নরেন্দ্র মোদী মহাশয়ের কন্ট্রোলে থাকা, সরকারের কন্ট্রোলে থাকা একটি সংস্থার কর্তৃপক্ষ কিভাবে দুর্নীতিতে লিপ্ত হয়েছিল। 2015 থেকে শুরু হয়েছে এই দুর্নীতি। 2014-তে ছিলেন, 14 থেকে আমাদের প্রধানমন্ত্রী, যিনি মানে বিশ্ব নেতা বলে দাবি করা হয়, উনার পিরিয়ডে এইসব চক্রান্ত, এইসব দুর্নীতি সীমাহীনভাবে চলেছে। শোষণ, নির্যাতন সীমাহীনভাবে চলেছে, কোনো প্রতিবাদ নেই। বরাক উপত্যকার যারা শাসক দলের নেতারা বলতে পারবেন, কোন শ্রমিকের ঘরে যে মারা গেছে তার পরিবারকে গিয়ে জিজ্ঞেস করেছেন তোমরা কেমন আছো? কেউ যায় নাই। কোনোদিন কোনো প্রশ্ন, কোনোদিন কোনো দাবিও এরা উত্থাপন করে নাই। এত নিকৃষ্ট, এত নির্লজ্জ, এত নিষ্কর্মা নেতৃত্ব হয়তো ভারতবর্ষের কোথাও নেই। যাই হোক, বাধ্য হয়ে আমরা দিল্লি হাইকোর্টে যখন কেস করলাম, সেই কেস চলাকালীন আমরা আবার এটাকে নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস DY চন্দ্রচূড়ের কাছে লিখলাম
যে আমাদের প্রতি এইভাবে অন্যায় হচ্ছে, আমাদের বেতন থেকে কেটে রাখা টাকাও জমা হচ্ছে না। এবং তারপরেই একটা হুলস্থুল পড়ে যায়। সবাই তখন চিন্তা করে, যারা সরকারি অধিকারী এরাও বুঝতে পারে যে এখন বিপদ ঘনিয়ে আসছে। তড়িঘড়ি করে একটা ক্লেম ওনারা লিকুইডেটরের কাছে জমা দিলেন। লিকুইডেটর সেই ক্লেম দিতে, মানে কাছাড় কাগজ কলের 145 কোটি আর নগাঁও কাগজ কলের 130 কোটি প্রভিডেন্ট ফান্ড মিটিয়ে দেওয়ার জন্য ডিমান্ড নোটিশ দিলেন। কিন্তু লিকুইডেটর তো বাপ রে বাপ, লিকুইডেটর আরো বড় ধরনের আধিকারিক। উনি স্বৈরাচারিতার চরম অবহেলা করে বলে দিলেন যে এই টাকা দেবেন না। বাধ্য হয়ে আমরা প্রভিডেন্ট ফান্ড অথরিটিকে বললাম, যেহেতু উনি দেবেন না লিখে দিয়েছেন, সেই হেতু আপনাদের আইনগত ব্যবস্থা করা উচিত। আইনে লেখা আছে প্রপার্টি অ্যাটাচমেন্ট করা যায়, অ্যারেস্ট করা যায়, অনেক কিছু করা যায়। ওরা কিছুই করলেন না। ওরা কি করলেন, প্রভিডেন্ট ফান্ড অফিস থেকে এনসিএলটিতে একটা কেস দাখিল করলেন এই টাকা ক্লেমের জন্য। এই কেসটা এত উইক ছিল যে 29/5/2023 প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট এই কেসটা এনসিএলটিতে হেরে যায়। আমাদের মাথায় হাত। একদিকে আসাম সরকার দিব বলে স্বাক্ষর করে এগ্রিমেন্ট করেও অস্বীকার করলেন, এদিকে প্রভিডেন্ট ফান্ড কেসটাও এনসিএলটিতে হেরে গেল, প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্টের এগেনস্টে গেল। তার মধ্যে আমরা হতাশ হয়ে গেলাম যে এই টাকাটা বোধহয় আমরা জীবনেও পাবো না। আমরা প্রচন্ড আকারে চাপ দিতে থাকলাম, বিভিন্ন সংস্থায় লেখলাম, বিভিন্ন কোর্টকে জানালাম, দিল্লি হাইকোর্টকে জানালাম। তারপরে বাধ্য হয়ে প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট আবার এপিল করলেন এপিলেট ট্রাইব্যুনাল। কোম্পানি এপিল করলেন ন্যাশনাল কোম্পানি ল এপিলেট ট্রাইব্যুনালে। এবং সেই ট্রাইব্যুনালে যখন এপিল করলেন তখন দেখলাম এবারে যদি হেরে যায় তাহলে তো আমাদের আর কোনো আশা থাকবে না। সেই এপিলে আমরা ইমপ্লিডার হিসাবে জয়েন করলাম এবং আমাদের বক্তব্য কোর্টের সামনে, ট্রাইব্যুনালের সামনে রাখার ব্যবস্থা করলাম। আজকে আমরা গর্বিত। অনেক দিন লড়াইয়ের পর গত 3 ডিসেম্বর 2024 মহামান্য ন্যাশনাল কোম্পানি ল এপিলেট ট্রাইব্যুনাল আমাদের ইমপ্লিডিং পিটিশনের শুনানি করেছেন এবং সুদ সমেত সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার জন্য 21 দিনের সময় দিয়েছেন। এবং এই হলো সেই অর্ডারের কপি। আজকে তাই আমরা বিজয় উৎসব করেছি। এটা শুধু কাছাড় এবং নগাঁও কাগজ কলের জন্য যে প্রযোজ্য হবে এমন কথা নয়। এই যে প্রভিডেন্ট ফান্ডের টাকা সুদ সমেত দিতে হবে, এটা কিন্তু সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত হবে। এটা নজিরবিহীন অর্ডার হয়ে আসলো, যার কারণে যারাই এই দুর্নীতি করবে, প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে জমা দেবে না, তাদের ক্ষেত্রেও এই অর্ডার কিন্তু কাজে আসবে। মজার ব্যাপার দেখুন, যখনই আমরা এপিলেট ট্রাইব্যুনালে ইমপ্লিডার হয়ে আমরা আমাদের আর্গুমেন্ট স্টার্ট করেছি, তখনই দেখা গেল কাছাড় কাগজ কলের কিছু তথাকথিত নেতৃত্ব গৌহাটি আদালতে একটা কেস দাখিল করলেন। ওরা প্রথম একটা কেস দিয়েছিলেন, সেই কেসটা ওনারা হেরে যান বা ওদের বিরুদ্ধে যায়। তারপরে আরেকটা কেস করলেন, সেটা ওরা উইথড্র করলেন এবং সেই কেস দিয়ে আমাদের অন্যান্য কেসগুলো ড্যামেজ করার চেষ্টা হলো। যখন এইটা পারেন নাই, তখন দেখা গেল যে গৌহাটি হাইকোর্টে আরেকটা কেস দাখিল করা হলো। কি সেই কেস? সেই কেসে বলা হয়েছে যে কাছাড় কাগজ কলের এই হলো এদের কেস। এই কেসের মধ্যে আমরা ওদের সমস্ত ডকুমেন্ট আমরা কোর্ট থেকে নিয়েছি এবং আমরা এই কেসে ওনারা বলছেন যে দিল্লি উচ্চ আদালতের আদেশ অনুসারে 110 কোটি টাকা 112,09,16,209 টাকা দেওয়া হয়ে গেছে, মাত্র 53 কোটি টাকা দেওয়ার বাকি আছে, সেটার এপিল ওরা করলো। এই হলো এদের এপিল। এখন বুঝুন, প্রভিডেন্ট ফান্ড বলছে কাছাড় কাগজ কলের প্রায় শ্রমিক কর্মচারীর প্রাপ্য হলো 145 কোটি টাকা, আর এরা বলছেন মাত্র 53 কোটি টাকা। কাকে বাঁচানোর চেষ্টা করছেন? কার জন্য করছেন? কার স্বার্থ রক্ষা হবে? আমরা বুঝতে পারিনি। তবে এখন স্পষ্ট হয়ে গেছে এই 145 কোটি টাকা থেকে নামিয়ে 53 কোটি টাকাতে আনার পিছনে কাদের ষড়যন্ত্র, কাদের স্বার্থ রক্ষা হবে, সেটা সকলের কাছে প্রকাশ্যে চলে এসেছে।
এই যে শ্রমিক বিরোধী কার্যকলাপ, এই যে শ্রমিক কর্মচারীদের সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার কার্যকলাপ, তা কোনোদিনও কোনো সমাজ মেনে নেবে না, ঈশ্বরও এর জন্য ক্ষমা দেবেন না। বন্ধুগণ, দেখুন এই কেসটা যখন ওরা সাবমিট করে সেই ডেটটা হলো 24 সেপ্টেম্বর। তখন কিন্তু আমরা অলরেডি পিএফ এর জন্য কেস চলছে, সেই এনসিএলএটি কেস চলছে। যখন লিকুইডেটর বুঝে গেছে বাঁচার কোনো রাস্তা নেই, দিতে হবে, তখন অন্য রাস্তায় গিয়ে এদের পয়সা যাতে কমানো যায় সেই রাস্তা, সেই চক্রান্ত শুরু হলো। এবং এই 53 কোটি টাকা 145 কোটি টাকার বদলে 53 কোটি টাকার যে কাহিনী, তার কিন্তু পিছনে এটাও একটা কারণ। এদিকে নগাঁও কাগজ কলের কোনো নামগন্ধ নেই। এই কেসে নগাঁও কাগজ কলের যে 130 কোটি টাকা প্রাপ্য আছে সেটাও বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে ওরা কাদের জন্য, তার স্বার্থ রক্ষা করার জন্য নগাঁও কাগজ কলের শ্রমিক কর্মচারীর টাকা বাদ দিলেন? প্রশ্ন এখানে একটা হিয়ারিং হয়েছে গুয়াহাটি হাইকোর্টে। সেই হিয়ারিং হয়েছে এবং সেই হিয়ারিংটা হয়েছে আপনার 30 সেপ্টেম্বর 2024। এই হিয়ারিং এ কি বলেছে? The counsel for the petitioner has taken this court through the minutes of the meeting dated 11/5/2022 of the petitioner association with the Honorable Chief Minister, wherein it has been reflected in para number 3 that the Honorable Supreme Court Civil Appeal numbers 5910/19 by order dated 19/4/2022 has given direction that beneficiary deficiency in CPF and gratuity would not be made from the liquidation amount. তার মানে কি, এই কোর্টকে জানানো হলো যে এই অর্ডার মধ্যে সুপ্রিম কোর্ট বলেছে যে লিকুইডেটর এই পয়সা দেওয়ার জন্য বাধ্য নয়। গুয়াহাটি হাইকোর্টকে এই কথা বলার উদ্দেশ্য কি? কাকে বাঁচানোর? লিকুইডেটরকে বাঁচানোর জন্য আপনারা আর্গুমেন্ট করছেন। অথচ যে কেসটা রেফার করা হয়েছে সেই কেসের সঙ্গে আমাদের কাছাড় এবং নগাঁও কাগজ কলের কোনো সম্পর্কই নেই। কোর্টকে এটা একটা একটা ভুল তথ্য দিয়ে লিকুইডেটরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। তার মধ্যে 145 কোটি যদি কোনো কারণে দিতে হয় তাহলে 53 কোটি টাকা দিলেই হবে। দিস ইজ দেয়ার অ্যাক্টিভিটিস। কোথায় আছে না, রাবণের লঙ্কা ধ্বংস হয়েছিল বিভীষণের জন্য। আপনার নিজের ঘরের লোক যদি আপনার বিরুদ্ধে চলে যায় বিশ্বাসঘাতকতা করে, তাহলে আপনার লড়াই কোনোদিন জিতা সম্ভব নয়। এই 30 সেপ্টেম্বর 2024 পর এই গত 3 ডিসেম্বর দিল্লি ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালে হিয়ারিং হয়। আর যে হিয়ারিং এ এই ঐতিহাসিক অর্ডার আসে, যুগান্তকারী ঘটনা হয়, এবং সেখানে তাহলে কি প্রমাণ হয়ে গেল যে এই যে অর্ডারটা আমরা প্রমাণ করে দিয়েছি যেটা কাছাড় এবং নগাঁও কাগজ কলের যে সিচুয়েশন তার সঙ্গে সম্পর্কিত নয়, এটা একটা ভুল তথ্য। এবং সেই আর্গুমেন্টের পরই আজকে আমরা এই অর্ডারটা পেয়েছি, যেখানে বলা হয়েছে 386.48 কোটি টাকা সুদ সমেত দিতে হবে। এবং সুদ সমেত মানে এখন আবার এই যা ক্লেম ছিল 386 কোটি টাকা, সেটাকে আবার রিভাইজ করে এই কেসটা চলতে চলতে আরো 2 বছর চলে গেছে, তারও ইন্টারেস্ট যোগ হবে। যতদিন পর্যন্ত টাকা ডিসবার্স হচ্ছে না ততদিন পর্যন্ত ইন্টারেস্ট দিয়ে টাকা ডিসবার্স করতে হবে। এখন কথা হলো, আমাদেরই সেই দালাল প্রকৃতির কিছু লোক বাজারে বলে বেড়ান যা পাইছো আর কিছু পাওয়ার নাই, এইটা লইয়া মাথা চিন্তা করিয়া লাভ নাই। তাহলে এটা কি হলো? এই যে আজকে 386 কোটি টাকার উপর ইন্টারেস্ট দিয়ে টাকা ফেরত দিতে হবে, তার অর্ডার কি করে হলো? আসলে ওরা চাইছিল যে শ্রমিক কর্মচারীর সমস্ত প্রাপ্যকে ধ্বংস করে দিতে, তার জন্য নানান রাস্তা। এরা যখন কেস হেরে গিয়েছিল অনেকেই ওদেরকে বারবার বলেছেন যে আপনারা অ্যাপিল করুন, ডিভিশন বেঞ্চে যান, ওরা যায় নাই। ওরা কি একটা রিস্টোরেশন কেস করলো, সেটা উইথড্র করে নিল। তারপরে ওদেরকে বারবার বলা হয়েছিল যে 19 সেপ্টেম্বরের আগে তোমরা অ্যাকশন নাও, কারণ 19 সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে কেস আছে, এই কেসের জন্য ওই কেসেও এফেক্ট আসতে পারে। ওরা কিছু করে নাই। দিল্লি হাইকোর্টে যখন কেসের কোন ধরনের নষ্ট করতে পারে নাই, তখন দেখা গেল হঠাৎ করে শুধু পিএফ নিয়ে আমাদের কিছু শুধু পিএফ প্রাপ্য
আমাদের গ্র্যাচুইটি প্রাপ্য, আমাদের পেনশন প্রাপ্য, আমাদের রিটায়ারমেন্ট বেনিফিট প্রাপ্য, আমাদের রিমেনিং পার্ট অফ সার্ভিসের কম্পেনসেশন প্রাপ্য, আমাদের প্রাপ্য হলো বিআরএস, যা আজ পর্যন্ত সেটেল হয় নাই এবং এটা কোর্টের বিচারাধীন। সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র 53 কোটি টাকার জন্য পিএফ এর জন্য এই কেসটা কেন করা হলো, যেখানে 145 কোটি টাকা আমাদের প্রভিডেন্ট ফান্ড অথরিটি বলছে আমরা 145 টাকার দাবি আছে। তো যাই হোক, আমরা দীর্ঘদিন থেকে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছি। আজকের এই আদেশ পাওয়ার পর আমাদের মনে আবার নতুন ভাবে শক্তির সঞ্চার হয়েছে। আমরা বুঝতে পেরেছি ন্যায়ের লড়াই সত্যনিষ্ঠাভাবে যদি কেউ করে যায় তার জয় হবেই, আর এটাই আজকে তার প্রমাণ। এখন লিকুইডেটরের কাছে টাকা আছে কিনা না সেটা আমাদের হেডিক নয়। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল প্রিন্সিপাল ব্রাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছে পেমেন্ট করতে হবে উইথ রিভাইজ রেট অফ ইন্টারেস্ট, এবং তাও 21 দিনের ভিতরে করতে হবে। এবং যার জন্য আমরা এই নোটিশ অলরেডি অর্ডার লাগিয়ে সার্ভ করে দিয়েছি। 7 তারিখ আমরা সার্ভ করেছি এবং আমরা বলেছি যে অতি সত্বর এই অর্ডার মোতাবেক সমস্ত পয়সা মিটিয়ে দিতে, এবং তার যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে কিন্তু আমরা আবার পথে নামব এবং সাথে আমরা সুপ্রিম কোর্টে পর্যন্ত যেতে তৈরি আছি। এই অন্যায় আর চলতে পারে না, এর সমাপ্তি হওয়া খুবই দরকার, অতি সত্বর দরকার। আমাদের মধ্যে থেকে অনেক বন্ধুগণ অকালে মৃত্যুবরণ করেছেন, হাহাকার চলছে, আর এর মধ্যে সমস্ত অধিকারকে বিনষ্ট করে দেওয়ার জন্য কিছু এজেন্ট লাগানো হয়েছে। সেটা কোনোদিনও মেনে নেওয়া যায় না, আর এই যুদ্ধ আমরা কোনো অবস্থাতেই ছাড়ব না। কথায় আছে আইন গরিবের জন্য নয়, গরিব আইনের বিচার পেতে হলে সেটা স্বপ্নের সমান, কারণ আইন হলো ধনবানের জন্য। ধন না থাকলে আজকাল বিচারও পায়, সেটা আমার কথা নয়, এরিস্টটল থেকে শুরু করে প্লেটো সব ফিলোসোফার বলে গেছেন গরিবের জন্য আইন নয়, আইন ধনীর জন্য। তাই বলে কি আমরা আইনের লড়াই ছেড়ে দেব? আমরা কি এতই দুর্বল? সেটা তো হতে পারে না। যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমরা মানসিকভাবে তৈরি আছি। আর্থিকভাবে আমরা দুর্বল হলেও আমরা লড়াই চালিয়ে যাব। আমরা সবার কাছে অনুরোধ করছি, নগাঁও এবং কাছাড় কাগজ কলের শ্রমিক, কর্মচারী, অফিসার, ওয়ার্কার সবার কাছে অনুরোধ করছি, আমরা জয়ের সম্মুখে এসে আজকের এই বিজয় দিবস পালন করেছি। আমরা এই সমস্ত প্রাপ্য আদায় করে আরো বড় ধরনের বিজয় দিবস পালন করতে চাই। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, যাতে আমরা অর্থাভাবে যেন এই আন্দোলন বা এই সংগ্রাম, এই যুদ্ধ থেকে যেন সরে যেতে না হয়। আমাদের আর্থিক সহযোগিতা করুন, কারণ আইনের আদালতে যেতে হলে, সুপ্রিম কোর্ট যেতে হলে যে ধরনের আইনি খরচা, সেই খরচা বহন করার মতো ক্ষমতা আমাদের কম নেই, সেই ক্ষমতা আমাদের চাই। আপনারা আমাদের সেই ক্ষমতা দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের সমস্ত প্রাপ্য মিটিয়ে দেওয়ার জন্য, যতদিন পর্যন্ত মিটিয়ে দেওয়া না হবে আমরা লড়াই চালিয়ে যাব, এটা আদায় করেই ছাড়ব, এই বিশ্বাস আমাদের আছে। আজকের দিন খুব শুভ দিন। এই ঐতিহাসিক দিনে সবাইকে এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য সবাইকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, এবং আমরা সাথে বলছি শুধু প্রভিডেন্ট ফান্ড নয়, সমস্ত বাকি প্রাপ্য টাকা আদায় করার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং সঠিকভাবে আমরা যাচ্ছি এবং আমরা জিতবই, এই আত্মবিশ্বাস আমাদের আছে। আমাদের সঙ্গে আপনারা সহযোগিতা করুন, বিজয়ের অংশীদার হন, এই অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ।